হাজব্যান্ডকে খুশি করতে গিয়ে আমাদের সবার পছন্দের কিছু রান্না আজ করেছি। এই রান্নাগুলো ইচ্ছে করলেই আপনি ঝটপট যে কোনো সময় রান্না করতে পারবেন, আবার মেহমান এলেও খুব অল্প সময়েও রান্না করতে পারবেন। আসসালামু আলাইকুম, সেলিনাস ক্রিয়েটিভিটি থেকে আমি সেলিনা আপনাদের সবার সাথে নতুন আরও একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। আজ আপনাদের সাথে স্পেশাল একটা দিনের ব্লগ শেয়ার করছি। যদিও স্পেশাল করার জন্য সেরকম কোনো কিছুই আমি করছি না, শুধু সবার পছন্দের রান্নাটাই করব, বাদ বাকি সব কাজ বলতে পারেন চুরি করেই করছি। সকাল সকাল প্রয়োজনীয় একটা কাজ সারছি। নিজেদের একটু ভুলের জন্যই না আমার হুবারের এই ব্রাশটা নষ্ট হয়েছে, মানে এটার সাইডে স্টাক হয়ে গিয়েছিল। যেহেতু কাজটা আমার হাজব্যান্ড করে, ও বুঝতে পারেনি, তো এটা যখন ঘুরছিল না এটাকে ফোর্স দিয়ে করার কারণে না সাইডের ফ্রেমটা একটু নষ্ট হয়েছে। তো ওগুলো তো আর চেঞ্জ করা যাবে না, তবে ব্রাশটা আপাতত চেঞ্জ করে দিচ্ছি। এই যে ব্রাশের মাথা, এটা স্টাক হয়ে থাকার কারণে যখন ঘুরতো তখন এই জায়গা গরম হয়ে এই ফ্রেমটা গলে গিয়েছিল। আর এটাই হচ্ছে মেইন যেই ব্রাশটার হোল্ডার, সেই হোল্ডারটাকেও কিছুটা নষ্ট করেছে। জানি না এখন কতদিন টিকবে। একে একে বাচ্চারা স্কুলে গিয়েছে আর আমার হাজব্যান্ডকেও কাজে পাঠিয়ে আমি এক ঝলকে চলে এসেছি সিটি সেন্টারে। সিটি সেন্টারের মাঝখানে কেকিনের এই শপটা হয়ে আমার বেশ উপকার হয়েছে। আর এই হচ্ছে কাপড়ের সেই শপ। অনেকেই নামটা জানতে চেয়েছেন, তো আজ নামটা দিয়ে দিলাম। হেই স্যামুয়েলের লাইনটা দিয়ে আপনারা ঢুকলেই কয়েকটা দোকান পরে এই শপটা পেয়ে যাবেন। সারাক্ষণই এই শপে এত বিজি লেগে থাকে। আন্টিরা বা ইন্ডিয়ান যারা আছে, যাদের মেশিন আছে, তারা সবাই দেখা যায় যে এখান থেকে কাপড় কিনে, এবং ওদের কাপড়ের কোয়ালিটিও ভালো, দামও বেশ কম থাকে। আমি অ্যামাজন থেকে সকালের পোস্টটা আনিয়েছিলাম, তো সেই ব্রাশের সাথে এই জুয়েলারি বক্সটাও এসেছে। এটা আমার বড় মেয়ে পছন্দ করেছে তার বান্ধবীর জন্য। আমি যদিও অনলাইন থেকে কখনো এইভাবে কোনো জিনিস গিফটের জন্য আনাই না, তবে আমার মেয়ে তার বান্ধবীর জন্য গ্রে কালারের একটা বক্স চেয়েছে। ভেতরের সিস্টেমগুলো খুব ভালো লেগেছে, কিন্তু উপরের যে মানে লেদারটা, তার কোয়ালিটি কিংবা স্টিচ আমার খুব একটা ভালো লাগেনি। তবে নাফিসা খুব খুশি। আমি গার্ডেনে আসছি। এই ফুলগুলো দেখেন এখনো কি সুন্দর হয়ে ফুটে। এক একটা ফুল একদম চাঙ্কি করে ফুটে, আর ঝরে পড়লে যেভাবে দেখা যায়। একটা ভাড়া বাসায় গিয়েছিলাম, তো ওই বাড়িওয়ালা আন্টি হচ্ছে শিউলি ফুল গাছ লাগিয়েছিল। 2 বছরে সেই গাছে যে কি ফুল ফুটতো শীতের সময়, আমার এখন সেই কথাটা মনে পড়ছে। আর এই যেগুলো একদম চাঙ্কি চাঙ্কি বিচি, আজকে যেগুলো নিব রাখবো, এই যেগুলোর ভেতরে এই যে বিচি। এই অরেঞ্জ ফুলটা যদি সাদা হতো খুবই সুন্দর হতো। তো যাক, আলহামদুলিল্লাহ যে কটা এবার হয়েছে তার মধ্যে আমার প্রিয় কিছু রং আছে, হালকা মিষ্টি একটা গোলাপি আছে, সাদা আছে, তো সবগুলোর বিচি আজকে নিয়েছি। বাস্কেটের গাছগুলোর অবস্থা তো সামারে খুব খারাপ হয়ে গিয়েছিল, তার মধ্যেই যা ফুটেছে ওখান থেকেও কিছু বিচি আমি রাখছি। তো এগুলো হবে কিনা আসলে জানি না, তবে অন্যান্য যে গাছ সেগুলো হবে। এগুলো আমি যে আলাদা আলাদা প্যাকেটে নাম লিখে, কালার লিখে রেখে দিয়েছি। আমার সামনের গার্ডেনে এই পার্পল ফুলটা হয়েছে, আপনাদের সাথে শেয়ার করেছিলাম। এই ফুলটা এত বড় হবে, এত সুন্দর কালার হবে, শুরুতে একদম বুঝতে পারিনি। ভেবেছিলাম এগুলো 1-1.5 ফুটের মধ্যে হবে আর এখানেই হবে, তবে এখন মনে হচ্ছে এই জায়গায় এই গাছটা রাখা যাবে না, এগুলোকে আমি ওয়ালের পাশে নিয়ে যাব। তো আমি প্রথমে বাগানের সামনের পাশটা একটু পরিষ্কার করে নিয়েছি। এই যে গাছের গোড়াগুলো, এগুলো তুলে নিলাম। এগুলো এভাবে একটা বক্সে রেখে দিব, শুকিয়ে যাবে, তবে ফেব্রুয়ারি মাসে আবার এগুলো আমি লাগাবো। এগুলো না একবার লাগালে দেখেন গোড়াতে আরও কত গাছ হয়। আমি তোলার পরও মাটিতে একদম ছড়িয়ে ছিটিয়ে আছে। এই যে এবছর লাগিয়েছি একটা, পরের বছর এগুলোর গোড়া থেকে আরও 5-10টা করে বের হতো। তো এখন যেহেতু তুলে ফেলছি, কয়টা হবে সেটা তো আর জানি না, তবে সবগুলোকে আমি একটু ঝোপালো করে ওয়ালের সামনে লাগাবো, মানে বাঁশঝাড়ের মতো লাগবে। খুব শখের একটা চিন্তা ছিল, সেটা হচ্ছে এই বাস্কেটগুলোতে ঝোপালো ফুল ঝুলে থাকবে। এই বছর গাছ লাগানোর পরও সেই আশাটা আমার পূরণ হয়নি, তারপর আলহামদুলিল্লাহ অনেক ফুল ফুটেছে। তো এবারের মতো পরিষ্কার করে দিচ্ছি সব কিছু, দেখা যাক নেক্সট ইয়ার যদি কিছু করতে পারি।
আজকে আমি বাচ্চাদেরকে স্কুল থেকে আনার আগেই টুকটাক যতটুকু কাজ সেরে নিয়েছি। মেয়েরা নিজেদের মতো করে আসবে। আমি আয়াতকে এনে ওকে ঠিকঠাক করে খাইয়ে রান্নাঘরে চলে এসেছি। আগে থেকেই প্ল্যান করে রেখেছি আজকে বাচ্চাদের বা আমাদের সবার পছন্দের রান্নাটাই করব। আমি সেভাবেই বাজার করে এনেছি। এখন ঝটপট সব কিছু রেডি করে মাখিয়ে নিব। এখানে আমি বড় সাইজের 10টা কি 12টা উইংস এনেছিলাম। তো উইংসগুলো বেশি লম্বা, তো এগুলোকে কেটে নিয়েছি। আর আপনারা এই উইংসের পরিবর্তে চিকেন দিয়েও না এই চিকেন ফ্রাইটা করতে পারবেন। এই চিকেন উইংসে প্রথমে আমি খুব অল্প মশলা দিয়ে এটাকে মাখিয়ে রাখবো। এখানে 1 থেকে 1.5 টেবিল চামচের মতো পেঁয়াজ দিব, উঁচু করে 1 চা চামচ আদা, উঁচু করে 1 চা চামচ রসুন, এটুকু মশলাই লাগবে। সাথে অবশ্যই লবণ লাগবে। আর দিয়ে দিব বেশি করে লেবুর রস 1.5 থেকে 2 টেবিল চামচের মতো। আপনারা চাইলে এখানে সয়া সসটাও 1 টেবিল চামচ অ্যাড করতে পারেন, তবে লেবুর রস দিয়েছি তাই আমি সয়া সসটা আর অ্যাড করছি না। এবার সব কিছুকে সুন্দর করে মাখিয়ে এই চিকেনগুলোকে আপনারা যদি 1-1.5 ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন সবচেয়ে ভালো। আর হাতে সময় না থাকলে কমপক্ষে আধা ঘন্টার মতো ভিজিয়ে রাখবেন। আমি গরুর মাংসের সিজলিংটা করব, এর জন্য একদম ফ্রেশ যেই গরুর মাংসের অংশ আছে সেগুলোকে এরকম চিকন বা পাতলা লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আরও লম্বা করে কেটে নিলে ভালো, তবে আমার কাছে ছোট পিসটাই ছিল। আর এখানে আমার 2.5 কাপের মতো গরুর মাংস ছিল, তার জন্য আদা রসুন বাটা দিলাম 1 টেবিল চামচ, স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচের মতো সয়া সস, সাথে 1 কাপের মতো পানি দিয়ে এই মাংসগুলোকে আমি সিদ্ধ করে নিব। আপনারা আপনাদের পছন্দ মতো অন্য সস মিলাতে পারেন, তবে আমার কাছে মনে হয় এই ধরনের রেসিপিগুলোতে যত কম মশলা বা সস মিলাবেন ততই স্বাদটা ভালো আসে। আজকের এই রান্নাগুলো না মেহমান আসলেও আপনারা করে নিতে পারবেন যদি আপনাদের বাসায় জিনিসগুলো থাকে। আমি যেটা করছি একপাশে নর্মাল পোলাওটাই করছি, আজকে আর রাইসটা করছি না। আমার হাজব্যান্ডের জন্মদিন, কথাটা আপনাদেরকে বলা হয়নি। আর ওর জন্মদিনের প্রায় 2 মাস আগ থেকেই বাচ্চারা এই দিনের জন্য অপেক্ষা করছে। আমার বাচ্চাদের না একটা অভ্যেস হয়ে গেছে, ওরা ধরেই নিয়েছে ওদের জন্মদিনে আমি যেমন রান্নাবান্না করি, কেক আনি, বাবার জন্মদিনও প্রতিবার আমি এই কাজটা করব। এবারও তাই ভেবে বসে আছে। তো আমার কেন জানি খুব একটা দুষ্টুমি করতে ইচ্ছে করলো। আমি ওদেরকে গতকাল পর্যন্ত বলেছি বাবা বড় হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, আর অত কিছু করতে পারবো না, আমার খুব কষ্ট হচ্ছে। সকালে বাচ্চারা যখন রেডি হচ্ছিল তখনও বারবার এদিক সেদিক করে আমাকে বুঝাতে চেয়েছিল যে আম্মু তুমি কিছু করছো কি না। আমি তো ওদেরকে বুঝি, তো আমি ওদেরকে বুঝিয়ে দিয়েছি আমার শরীরটা ভালো না, এবার কিছু করব না। আসলে আমি এবার মানে হাজব্যান্ডের সাথে বাচ্চাদেরকেও সারপ্রাইজ দিব, ওরকম কিছু একটাই আর কি মাথায় ঘুরছিল। আলহামদুলিল্লাহ যেমন চেয়েছি তেমনই হয়েছে। হাজব্যান্ড তো একদম বুঝতে পারেনি, বাচ্চারাও বাসায় থেকে বুঝতে পারেনি, এটা আমার কাছে খুব অবাক লেগেছে। তো শেষ পর্যন্ত সবাইকে খুশি করতে পেরেছি আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। সিজলিংয়ের মাংসটা সিদ্ধ হয়ে গেছে, অল্প কিছু পানি থাকতেই এটাকে আমি নামিয়ে নিয়েছি, একটা পাশে কিছু সবজিও কেটে নিয়েছি। এই সিজলারগুলো খুব অল্প তেলেই করা যায়, আপনারা নর্মাল তেল দিয়েও করতে পারবেন, তবে আমি এখানে 1 চা চামচ সিসেমি অয়েলটা দিয়েছি। আর 1 চা চামচ রসুন থেতো করা, আধা চা চামচ আদা থেতো করা, এগুলোকে প্রথমে তেলে একটু ভেজে নিয়েছি। লাল করা যাবে না, একটু কাঁচা গন্ধটা চলে গেলেই এখানে আমি ঝাল বা স্বাদ অনুযায়ী ক্রাশ চিলিটা দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো মিহি পেঁয়াজ কুচি। এটা আপনারা চাইলে একদম স্কিপ করতে পারেন, তবে আমার কাছে ভালো লাগে তাই দিলাম। এগুলো সুন্দর মতো ভাজি করার পর এখানে আমি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি সুইট চিলি সস, 2 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিলাম নর্মাল যে কেচাপ আছে সেটা। এগুলোকে এখন আরও 1 মিনিটের মতো মৃদু আঁচে আমি ভেজে নিব। এরপর এখানে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করে রাখা সেই মিটগুলো, তবে এটার যে গ্রেভিটা আছে সেটা আমি রেখে দিচ্ছি, এটা আমি পরে অ্যাড করব। সুইট অ্যান্ড সাওয়ার টেস্টে হবে তাই এখানে 1 চা চামচ ভিনেগার অ্যাড করছি, তবে কেচাপ বুঝে আপনারা এই ভিনেগারটা অ্যাড করবেন। আরেকটা জিনিস হচ্ছে এখানে আপনারা চাইলে 1 টেবিল চামচ সয়া সসও অ্যাড করতে পারেন। আমি যেহেতু সিদ্ধ করার সময় দিয়েছি তাই এই পর্যায়ে সয়া সসটা দিচ্ছি না, কারণ এই সসগুলো আপনারা যত কম খাবেন ততই স্বাস্থ্যের জন্য ভালো। আগুনটাকে লো মিডিয়ামে রেখেছি প্রায় 4-5 মিনিট, এগুলোকে আমি এভাবেই এই সসের মধ্যে ভেজে নিয়েছি।
মাংসের এই গ্রেভিটাতে আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার দিচ্ছি আর এর সাথে একটু পানি মিলিয়েছি, যেহেতু একটু কমই ছিল। এটা আমি একেবারে শেষে এসে মিলাবো। এই পর্যায়ে এই মাংসের সাথে আপনারা সবজিটা মাংসের দ্বিগুণ দিতে পারেন, মাংস থেকে কিছুটা কমও দিতে পারেন, সমপরিমাণও দিতে পারেন। আমার বাসায় এই সবজিটা অনেক বেশি খাওয়া হয়, তাই আমি মাংসের সমপরিমাণ দিচ্ছি। সাথে আমি কিছু পেঁয়াজও সেম সাইজ করে কেটে নিয়েছি। আর এই যে ক্যাপসিকাম, এগুলো না একটু কালারফুল দিলে খুব সুন্দর লাগে, মানে হলুদ, কমলা, লাল এরকম। তো আর যেহেতু একাই সব হুটহাট করে বাজার করেছি, সেই কালারগুলো আর মিলাতে পারিনি। এখন আমি মিডিয়াম আগুনে এই সবজিগুলোকে একটু নাড়াচাড়া করব, তবে এই সবজিগুলোকে না নরম করলে ভালো লাগে না, এগুলো কচকচে থাকলেই ভালো। তবে আপনারা আপনাদের পছন্দ মতো এগুলোকে রান্না করে নেবেন। আমি সবজি দেওয়ার পর আরও 3 মিনিটের মতো রেখেছি। যখন পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়েছে, মানে কাঁচা ভাবটা চলে গেছে, সে পর্যায়ে আমি কর্নফ্লাওয়ারের সেই পানিটা দিয়ে দিলাম। এখন ঝটপট নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নিলেই হবে। আপনারা নামানোর আগে স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিতে পারেন, ব্ল্যাক পেপার দিতে পারেন। আরেকটা জিনিস হচ্ছে, এই ধরনের রেসিপিগুলোতে না ঝাল দিলে খুব বেশি মজা। তো আমি তো আসলে ঝালটা বেশি দিতে পারি না, আপনারা জানেন। তো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ঝালটাও ব্যালেন্স করে নেবেন। খুশি? কই বাবার জন্য হচ্ছে না, সেটার জন্য আপসেট। মার জন্য যে হয় না, সেটার জন্য তো আপসেট হতে দেখি না। Because no one can do Ranna. It's so cheap. We could have gone to the restaurant for your birthday, but আমি রেস্টুরেন্টে, তুমি তো you জানো। don't like restaurants. You like these. I like restaurants. Abu Bullo maybe Turkish restaurant is Abu this Saturday. কালকেই তো স্যাটারডে। Oh. আজকেও খাবা, কালকেও খাবা। এই রান্নাগুলো করলে বাসার মানুষ টের পাবে না, তা তো আর হয় না। আমি যেহেতু রান্না করছি, ফ্লেভার পেয়ে বাচ্চারা বুঝে গেছে যে বাবার জন্য রান্না হচ্ছে। তবে কেকটা এনে লুকিয়ে রেখেছি। আর ঝটপট এক পাশে রান্না করছি, আর এক পাশে টেবিলটা একটু গুছিয়ে নিচ্ছি। মনে হচ্ছিল যে যেহেতু টুকটাক রান্নাই করেছি, টেবিলটা না হয় একটু গুছিয়ে নিই, দেখতেও ভালো লাগবে আর বেচারা একটু খুশিও হবে। ফেসবুকে রিলসটা শেয়ার করেছিলাম, বেশ কয়েকজন আপু প্রশ্ন করেছেন, আপু এগুলো কি ফ্রেশ গোলাপ নাকি? এগুলো মখমল কাপড়ের গোলাপ। আমি ঠিক কোভিড যে বছর শুরু হয়েছিল, সেই বছর গ্রিন স্ট্রিটের স্কার্পের একটা শপে একজন ভাইয়া এগুলো নিয়ে এসেছিলেন। দেখে এত ভালো লেগেছিল। এই যে ক্যান্ডেলগুলো খুলছি, এগুলো 20 সালে আমি কিনেছিলাম প্রাইমার্ক থেকে। আজকে প্রথম এগুলোর প্যাকেট খুলছি আর নিজেই হাসছি। আসলে লাল রঙটা খুব একটা ব্যবহার করা হয়নি, তো এই ক্যান্ডেলগুলো আর কখনো খোলাই হয়নি। মোটামুটি সব কিছু রেডি হয়ে গেছে। আর ওই যে চিকেনটা মেখে রেখেছিলাম, এটাতে এখন কিছুটা ময়দা অ্যাড করছি, প্রায় হাফ কাপের মতো। তো ময়দাটা আমি একসাথে দিইনি, একটু একটু করে ছিটা দিচ্ছি আর মেখে নিচ্ছি। সাথে আমি ব্ল্যাক পেপারটাও দিয়েছি। আপনারা যারা ঝাল খেতে পছন্দ করেন, তারা চাইলে এখানে না চিলি ফ্লেক্সটাও মিলাতে পারেন, সেটা খেতেও খুব ভালো লাগে। আর এই যে চিকেন ফ্রাই, আগেই বলেছি আপনারা চাইলে শুধু চিকেনের যে কোনো অংশ দিয়েও করতে পারেন। তবে চিকেন উইংসের যে স্বাদ বা এভাবে বানানোর পর চিকেন উইংস যে মজা লাগে, নর্মাল চিকেন দিয়ে করলে আমার কাছে খুব একটা ভালো লাগে না। আমার হাজব্যান্ড আর কিছুক্ষণের মধ্যে বাসায় চলে আসবে। ও আসার আগেই আমরা টেবিলটা সেট আপ করেছি আর যতটুকু পারছি সব শেষ করে ফেলছি, যাতে ও ঢোকার পরে বুঝতে না পারে যে আমরা এখানে একটু আয়োজন করেছি বা ওর জন্য স্পেশাল কিছু আমরা করেছি। আরেকজন তো শেষ, জ্বর উঠে। আয় হ্যাঁ, জ্বর উঠছে? উঠবে তো, আমিও তো ধরা খাবো মনে হচ্ছে। ও ঢুকেই বুঝতে পেরেছে, ঘ্রাণ পেয়েছে খাবারের। তো বাচ্চারা আবার ওকে ঘোরানোর জন্য বলছে, আম্মু আজকে পিৎজা করেছে। তো সত্যি সে পিৎজা ভেবেই উপরে গিয়েছে। তবে এর মাঝখানে বাচ্চাদেরকে বলেছি, কোনো না কোনোভাবে চেষ্টা করো বাবা যাতে মানে ডাইনিংয়ে আসতে না পারে। আর এই ফাঁকে গরম গরম আমি সব খাবার দিয়ে দিচ্ছি। I'm waiting for my food. I mean, this is not mine, but like. জাফিরা কিভাবে বসে আছে বলো তো, সারপ্রাইজ। Yes,
এই কেকটা নিয়ে আসছি, আমি দেখেছিলাম। অনেক দিন বাসায় আসলে নিজেদেরকে খুশি করার জন্য যে আয়োজনগুলো নর্মালি আমি করি সেরকম কিছুই করা হয়নি। বাচ্চারা আসলে অনেক দিন এগুলো দেখে অভ্যস্ত, তো এই গ্যাপটা আমার কাছে মনে হচ্ছিল ওদের কাছে একটু অন্যরকম লাগছিল। সেই কারণে মনে হচ্ছিল যে বাচ্চা বুড়ো সবাইকেই একটু খুশি করি। আমি বিফ সিজলারটা একটু গরম করে ঢেলে নিচ্ছি, তবে এই ধরনের সিজলিংগুলো না ডিশে ঢালার আগে যেটা করতে হয়, ডিশটাকে অনেক ভালো করে গরম করতে হয়। সেখানে বেশি করে তেল বা বাটারটাকে অনেক গরম করে চাঙ্কি করা কিছু পেঁয়াজ আগে দিতে হয়, তারপরে উপরে সিজলিংটা ঢেলে দিতে হয়। এতে করে স্মোকি একটা ফ্লেভার অ্যাড হয়। তবে আমার কাছে মনে হয় কি তাতে করে তেল বা বাটারটা এক্সট্রা হয়ে যায়, সেই কারণে আমি সবসময় এই পার্টটা স্কিপ করি। তবে আপনাদের যদি পছন্দ হয় বা ভালো লাগে তো আপনারা সেই পার্টটাও এর সাথে অ্যাড করে নিতে পারবেন। ফেসবুকে এই রিলসটা অনেক আগেই দিয়েছি। অনেক আপুরাই আমার এই গোল্ড সেটটার কথা জানতে চেয়েছেন, এটা কোথা থেকে কিনেছি। এগুলো আসলে 2010-11 সালের কিনা, তবে একটা করে বা একটা দুটো করে আমি কিনেছি। এটা কোনো সেট না, এটা গ্রিন স্ট্রিট থেকে আমি কিনেছিলাম। ওখানে যে হাঁড়ি পাতিলের দোকানগুলো আছে ওগুলোতে তখন খুব কমন ছিল, এখনও হয়তো খুঁজলে পাওয়া যেতে পারে। কি খুঁজ দিচ্ছ? Look what I made. কি মেড করেছো? Look, you see that blue thing? Look what I made with টু মি। এখন ঠিক আছে, আয়াত কি খুশি দেখো, ও কাটতে বসে আছে, অনেকক্ষণ ধরে বসে আছে। তুমি কখন আসবা? একটা থ্যাংক ইউ। Thank you so much. Thank you. সত্যি This is such a random Cake day. I don't believe it. আমাকে না আজকে তুমি ড্রপ করে দিয়ে আসছো কেন? সেটা তো তুমি আয়াতের ইয়ে করতে যাবা, আয়াতের প্যান্ট জাফি। আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। এই যে ওদেরকে এত খুশি দেখি বা ওরা আমার এই ছোট ছোট কাজগুলোর জন্য এত খুশি হয়, ওদের এই খুশি, এই আনন্দ, এগুলো দেখেই না আমি আবার পরে একটা দিন স্পেশাল করার জন্য মানে কি বলবো নিজেকে প্রস্তুত করি। তুমি জানো আমি এগুলো 2 ঘন্টা রান্না করছি, 6:30 থেকে। আমি আরো ভাবছি তুমি মনে হয় পিজ্জা বানাইতেছো, আজকে রাতে তার কারি নাই, আমি জানি। যাক, তাহলে আমি সারপ্রাইজ দিতে পারছি। আমি তো আলহামদুলিল্লাহ। পিজ্জা খাবো আজকে। At least Baba's happy. ওরে বাবা। Just happy, look. Two. বাবার একটু খাওয়া হইলেই হলো, আজকে তেল ঘি সবকিছু ছাড়া রাইস। Big bag. এই অল্প সময় আলহামদুলিল্লাহ যতটুকু পেরেছি ওদের পছন্দের খাবার তৈরি করেছি, সবাই খুশি। আর সবশেষে এই তো আমরা সবাই মিলে আবার রান্নাঘরটাকে গুছিয়ে নিচ্ছি। যদিও পরিষ্কার আর গোছানোর এই কাজটা ওরা বাপ মেয়ে মিলে আমার জন্য করে দেয়। এখানে গিফটের 2টো শাড়ি আমি খুলছি। এই শাড়ি দুটো আমাকে গিফট করেছে তাহারাত পেজ থেকে। এই শাড়ি দুটো এসেছে আরও বেশ আগে, আপনাদের সাথে লাস্ট ব্লগে শেয়ার করেছিলাম আমি একটা দাওয়াতের জন্য গিফট কিনেছি, এখান থেকেই একটা শাড়ি পরেছি। এই শাড়িগুলোর কোয়ালিটি বেশ ভালো, আর এই যে দেখতে পাচ্ছেন কম্বিনেশন, সেটাও খুবই সুন্দর। শাড়িগুলো এত সুন্দর ছিল যে আমি এই শাড়ি পরার লোভটা সামলাতে পারিনি, বিশেষ করে এই যে ল্যাভেন্ডার কালারের এই জামদানিটা। একটা সময় জামদানি আমি প্রচুর পরেছি, তবে ওই যে টার্সেল দেওয়া সেই জামদানি আমার পরা হয়নি। আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই শাড়ির কালারের সাথে টার্সেলগুলো এত ভালো গিয়েছে, মানে কম্বিনেশনটা খুব ভালো লেগেছে। আরও একটা জিনিস খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে এই শাড়ির সুতার কোয়ালিটি। আমাকে এই শাড়ির কুচিটা কাউকে ধরে দিতে হয়নি বা বসিয়ে দিতে হয়নি, আমি একাই 15 মিনিটের মধ্যে এই শাড়িটা নিজেই পরতে পেরেছি। এই পেজে দেশীয় কোটা শাড়ি এবং জামদানি, মণিপুরি এই শাড়িগুলো করা হয়। আপনারা চাইলে আপুর পেজে ঘুরে আসতে পারেন, চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করে আপনারা যে কোনো দাওয়াতের জন্য শাড়ির অর্ডার করতে পারেন। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুন। আসসালামু আলাইকুম।